দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞানের পার্ট 4 এবং পার্ট 5 দুটি পার্টেরই উত্তর এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমে পার্ট 4 এবং এরপরে পার্ট 5 পরপর আলোচনা করা হয়েছে যাবে। আর যারা পিডিএফ পেতে চাও অবশ্যই এসএম টিচিং গাইড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে অল সাবজেক্টের পিডিএফ পেয়ে যাবে। তার জীবন বিজ্ঞানের পার্ট 4 এর যে প্রশ্নগুলো আছে তার প্রশ্নগুলো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এক দাগে মোট 3টি এমসিকিউ প্রশ্ন দিয়েছে, 3টি উত্তর করতে হবে। 2 দাগে 3টি শূন্যস্থানের করতে হবে। আর 3 দাগে কি বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, মোট 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং 4 দাগে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র আঁকতে বলেছে। এই 4টি প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে করে দিয়েছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তা 1 নম্বরের যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তার মানে আমাদের উত্তরটা কিন্তু পূর্ণ বাক্যে লিখতে বলেছে, ঠিক আছে। সঠিক উত্তরটি নির্বাচন করব, তারপরে পূর্ণ বাক্যে উত্তরটা করব। আমি তোমাদের মতো করে উত্তরটা করার চেষ্টা করেছি। 1.1 প্রশ্নটা দেখতে পাচ্ছ, উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। এক্ষেত্রে 4টি অপশন দিয়েছে। প্রথম অপশন হলো অক্সিন, দ্বিতীয় অপশন হলো জিব্রেলিন, তৃতীয়টা হলো সাইটোকাইনিন এবং চতুর্থ অপশন হলো NAA। আমরা সবাই জানি যে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় একটি হরমোন, সে হলো কি জিব্রেলিন। এখন আমাদের পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে। দেখে নাও পূর্ণ বাক্যে কীভাবে লিখেছি আমি। একটা বাক্য তৈরি করব আমরা, খেয়াল করো, উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, এটাকে আমরা বাক্যে তৈরি করলে কীরকম লিখতে পারি, উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি হলো জিব্রেলিন। এইভাবে পূর্ণ বাক্যে লিখবো, তাহলে কিন্তু কমপ্লিট উত্তর হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব 1.2 এর প্রশ্নটা। দেখতে পাচ্ছ, নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। আমরা সবাই জানি যে মায়োপিয়ার মানে হলো রসদৃষ্টি, অর্থাৎ যে ত্রুটিগ্রস্ত চোখ কাছের জিনিস ভালো দেখতে পারে কিন্তু দূরের জিনিস ভালো দেখতে পারে না, তাকে বলা হয় মায়োপিয়া। আর মায়োপিয়ার ক্ষেত্রে আমরা সবাই জানি যে রেটিনার সামনে সাধারণত প্রতিবিম্ব গঠিত হয়, আর হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টির ক্ষেত্রে রেটিনার পরে গিয়ে বা পিছনে গিয়ে প্রতিবিম্ব গঠিত হয়। তা আমাদের এখানে প্রশ্নটা বলেছে মায়োপিয়া, তার মানে আমাদের দেখতে হবে প্রতিবিম্ব রেটিনার সামনে এই ল্যাঙ্গুয়েজটা কোথায় আছে। তার 4টি যে অপশন আছে সেই অপশনগুলোকে পড়ে দেখি। প্রথম অপশন বলেছে ক নম্বর প্রশ্ন, চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া। খ নম্বর, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। আমরা পেয়ে গেছি 2 নম্বর অপশনে, তার মানে খ নম্বরটা উত্তর হয়ে যাবে। আর গ আর ঘ আর পড়ার দরকার নেই, কেননা আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি। এখন পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে। খেয়াল করো, এই বাক্যগুলো তুমি নিজের মতো করে তৈরি করতে পারো। বক্তব্যগুলির মধ্যে খ দেবে, তারপর লিখবে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া হলো মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যা। এটা হলো পূর্ণ বাক্যে উত্তর, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব 1.3 নম্বর প্রশ্ন, নিচের যে জোরটি সঠিক তা স্থির করো। এখন 4টি অপশন দিয়েছে, এর মধ্যে 3টি অপশন ভুল আছে, একটি সঠিক আছে এবং সঠিকটা নির্বাচন করতে বলেছে। তা ক নম্বর অপশনটা কি বলেছে, STH থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। খ নম্বর বলেছে ACTH স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করে। গ নম্বর অপশন FSH রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। আর ঘ নম্বর প্রশ্ন মানে অপশন ADH বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। আমরা সবাই জানি যে ADH যে হরমোনটা আছে সেই হরমোনটা বৃক্ক নালিকায় সাধারণত জলের পুনঃশোষণ ঘটায়। এই জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, লাস্টের অপশন হয়ে যাবে ADH বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণ ঘটায়। এখন পূর্ণ বাক্য উত্তরটা লিখতে হবে। দেখে নাও, পূর্ণ বাক্যে লিখবে এইভাবে, সঠিক জোরটি হলো ADH বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। এটা হয়ে যাবে কিন্তু 1.3 এর কমপ্লিট উত্তর। এবার আলোচনা করব 2 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে। তা 2.1 এর প্রশ্নটা হলো ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন হরমোন থাকে। ক্লিয়ার। 2.2 এর প্রশ্ন, পায়রার একটি ডানায় ড্যাশ টি রেমিজেস নামক পালক থাকে। আমরা সবাই জানি যে পায়রার ডানায় সাধারণত 23টি, ঠিক আছে, 23টি রেমিজেস নামক পালক থাকে। 2.3 এর প্রশ্ন, RNA-তে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই ছিল 2 নম্বর প্রশ্নের যে 3টি শূন্যস্থান তার সঠিক উত্তর। এবার আমরা আলোচনা করব 3 নম্বর প্রশ্ন, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। তা 3.1 এর প্রশ্নটা হলো
নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো। তাই বৈশিষ্ট্যগুলো হলো নালীর উপস্থিতি ও অনুপস্থিতি, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ক্ষরিত পদার্থ। এই দুটোর উপর ডিপেন্ড করে আমাদের অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লিখতে হবে। তা প্রথমেই উত্তর লিখে লিখবে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য, ঠিক আছে। তারপর একটা ছক করে নেবে বা টেবিল করে নেবে। টেবিলে প্রথমটা লিখবে বৈশিষ্ট্য, তারপরে অন্তঃক্ষরা গ্রন্থি, তারপরে বহিঃক্ষরা গ্রন্থি। এখন প্রথম বৈশিষ্ট্য ছিল নালীর উপস্থিতি ও অনুপস্থিতি। এখন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে এর পার্থক্যটা দেখে নাও। নালী অনুপস্থিত, এটা ঠিক আছে, তাই অনাল গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে নালী উপস্থিত, তাই সোনাল গ্রন্থি। ক্লিয়ার? এবার দ্বিতীয় যে বৈশিষ্ট্য আছে ক্ষরিত পদার্থ, সেই পার্থক্যটা কী হবে? অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হলো হরমোন, এইটা হলো মেন, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে এটা দেখে নাও, বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হলো পাচক রস। একটু ভালোভাবে দেখে নিও, আমি বানানটা বলে দিচ্ছি এখানে, পাচক রস। আর ব্র্যাকেটের মধ্যে লিখবে লালা কমা দিয়ে আন্তরিক রস, এটা হলো আন্তরিক রস। এখানে একটু ছোটো ছোটো হয়ে গেছে লেখাগুলো, তোমরা ঠিক করে বুঝে নিও। আমি আবারও বলছি, পাচক রস বলা আছে, তার পরে ব্র্যাকেটের মধ্যে লালা, তার কমা দেওয়া আছে, আন্তরিক রস আছে, ব্র্যাকেট শেষ কমা। আর রেশন পদার্থ, রেশন পদার্থ লেখার পরে ব্র্যাকেটে দেখতে পাবে ঘাম কথাটা লেখা আছে, অর্থাৎ রেশন পদার্থ হলো এক্ষেত্রে ঘাম। একটা উদাহরণ দিয়েছি। তারপর অশ্রু পূর্ববর্তী। এই ছিল তোমাদের বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে যে পার্থক্য, সেটা ক্লিয়ার। এবার আমরা আলোচনা করব 3.2 যে প্রশ্নটা, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। এখন খেয়াল করো, আমাদের দুটি অথবা তিনটি বাক্যে উত্তর লিখতে বলেছে, কিন্তু এই প্রশ্নটাই যে মাইটোসিসের সবথেকে দীর্ঘস্থায়ী দশায় কী কী পরিবর্তন ঘটে তার বর্ণনা করতে বলেছে। এখন বর্ণনা করলে তো একটু সামান্য বড় হবেই, এজন্য এখানে 2 থেকে 3টি বাক্যের থেকে একটু বেশি বাক্যগুলো হয়েছে। সমস্যা নেই, তোমরা করবে, এভাবে লিখলেও হবে। তা আমাদের জানতে হবে প্রথমে যে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি। এজন্য আমি প্রথমে হেডিং করে নেব, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ। ঠিক আছে, এটা আমরা লিখবো। আমরা সবাই জানি প্রোফেজ দশা হলো মাইটোসিসের সবথেকে দীর্ঘস্থায়ী দশা। এবার আমাদের এই প্রোফেজ দশার জন্য নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে সেটা আমরা বর্ণনা করব। আমি উত্তরগুলো করে দিয়েছি পয়েন্ট আকারে। প্রথমে লিখে রাখবে প্রোফেজ দশায় নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তা হলো, তার নিচে বর্ণনা করা হলো। তারপরে প্রথম পয়েন্টে লিখবে ডিহাইড্রেশন। তারপর ব্যাখ্যা করবে নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে, ফলে ক্রোমাটিন, খেয়াল করো এটা কিন্তু ক্রোমাটিন, বানানটা হয়তো আমার একটু লিখতে খারাপ হয়েছে, ক্রোমাটিন। তারপর জালিকাগুলি সুস্পষ্ট এবং ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে। 2 নম্বর পয়েন্টে লিখবে ক্রোমাটিড সৃষ্টি। এখন ব্যাখ্যা করবে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। এবার 3 নম্বর পয়েন্টে লিখবে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি। প্রোফেজ দশার শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। ঠিক আছে, এই 3টি পয়েন্ট লিখলেই কিন্তু এই প্রোফেজ দশার ব্যাখ্যা, নিউক্লিয়াসের কী কী পরিবর্তন হবে সবগুলো কিন্তু উত্তর কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই 3টে পয়েন্ট লিখে নেবে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার পার্ট 4-এর লাস্ট প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও। 4.1-এর প্রশ্নটা হলো প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। এখন অংশগুলো কি কি দেখতে পাচ্ছ? ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, বেমতন্তু। তোমাদের বলে রাখি, এই যে পয়েন্টগুলো আছে এগুলো চিহ্নিত করতে হবে। এদের সামনে দেখতে পাচ্ছ ক আছে, খ আছে, গ আছে, ঘ আছে। যখন আমরা এগুলো পয়েন্টিং করব অবশ্যই এই ক, খ, গ, ঘ এগুলোও কিন্তু উল্লেখ করব। অনেকেই কিন্তু এগুলো উল্লেখ করে না, এক্ষেত্রে কিন্তু না উল্লেখ করলে নাম্বার কিন্তু কেটে নিতে পারে। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হবে দেখে নাও। একটা পরিচ্ছন্ন চিত্র আঁকতে বলেছে, তোমরা ঠিক এইভাবে 4.1 দাগ নম্বর দিয়ে একটা চিত্র এঁকে নেবে। এটা হলো প্রাণী কোষে মেটাফেজ যে দশা আছে তার একটা পরিচ্ছন্ন চিত্র। তা এখন দেখতে পাচ্ছ একদম উপরের দিকে কি আছে, এটা হলো মেরু অঞ্চল। এখন মেরু অঞ্চল এখানে একটু লিখতে অসুবিধা হয়, যেটা খ। ঠিক আছে, এই মেরু অঞ্চলটা ছিল হলো খ নম্বরে, আমি তোমাদের দেখিয়ে দেই। এই যে মেরু অঞ্চল ছিল খ নম্বরে, তাই ওটাকে খ দিয়েছি। ঠিক আছে, তারপরে এটা হলো ক্রোমাটিড, এটা ক নম্বরে ছিল, এটা ক। তারপরে এটা হলো সেন্ট্রোমিয়ার, গ নম্বরে আছে, আর বেমতন্তু আছে ঘ নম্বরে। এইভাবে চিত্রটা এঁকে নেবে। ঠিক আছে,
তারপরে এইরকম উপরের দিকে এই অংশটা হলো মেরু অঞ্চল, এই অংশটা হলো কোমাটিড সরি, আর এই মাঝের যে গোল অংশ আছে এটা হলো সেন্ট্রোমিয়ার, আর এই যে দাগগুলো আছে ডটেড এটা হলো বেম তন্তু। এগুলো যেগুলো তৈরি হচ্ছে এগুলো হলো বেম তন্তু, ঠিক আছে। এই হলো তোমাদের 4.1-এর যে মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র আঁকতে বলেছে এবং চিহ্নিত করতে বলেছে তার সঠিক উত্তর। এখন চিত্রটা তোমরা ভালোভাবে এঁকে নেবে। আমি একটু জুম করছি দেখার সুবিধার জন্য, খেয়াল করো, এইভাবে এঁকে নেবে, দেখতে পাচ্ছ ভালো করে। এইভাবে আঁকলে কিন্তু তোমার ফুল নাম্বার পেয়ে যাবে। তার জীবন বিজ্ঞানের পার্ট 5-এর যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, খেয়াল করো। এক দাগে তোমাদের মোট দিয়েছে হলো 3টি এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছ। এই 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে 2 দাগে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, মোট 3টি প্রশ্ন দিয়েছে। 3 দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, মোট 2টি প্রশ্ন দিয়েছে। আর 4 দাগে নিচের প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ একটি বড় প্রশ্ন দিয়েছে 4.1-এ। এই 4টি প্রশ্ন আমাদের করতে হবে। এক দাগের প্রশ্নটা করার আগে একটু দেখে নাও কি বলেছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তার মানে আমাদের কিন্তু পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে। এখন এই প্রশ্নটার সঠিক উত্তরগুলো একটু জেনে নাও। আমি তোমাদের মতো করে দিয়েছি খাতায়, আমি উত্তরগুলো বলার পরেই কিন্তু দেখাবো, ঠিক আছে। এখন 1.1-এর যে প্রশ্নটা আছে খেয়াল করো, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে একদম লাস্টের অপশন পাথরকুচি, ঠিক আছে। অর্থাৎ এইটা হয়ে যাবে সঠিক উত্তর। আর 1.2-এর প্রশ্ন কী বলেছে, সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অর্থাৎ মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। এখানে বানানটা একটু ভুল আছে, এখানে হওয়াই হবে, ঠিক আছে। এখানে বানানটা একটু ভুল আছে, ঠিক করে নিও। আর 1.3-এর প্রশ্ন কী বলেছে, নিচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অর্থাৎ রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে। এক্ষেত্রে এটা ভুল আছে, ঠিক আছে, এটা সঠিক নয়, কেননা এখানে উৎপাদন হবে না, এখানে শোষণ হয়, ঠিক আছে। এই জন্য আমাদের খ এই উত্তরটা ভুল আছে। এখন তোমরা খাতায় কীভাবে লিখবে দেখে নাও। প্রথমে সুন্দর করে দাগ নম্বর দেবে, দাগ নম্বর লিখে আমাদের প্রশ্নটা বলেই দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লিখতে হবে। তাহলে দেখে নাও আমাদের পুরোটা কীভাবে লিখবে। আমি ঠিক তোমাদের মতো উত্তরটা করার চেষ্টা করেছি। 1.1 দাগ নম্বর দেবে, তারপর পূর্ণ বাক্যটা লিখবে। পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো, দেখো আমাদের 4টি অপশনের মধ্যে লাস্টের অপশন হবে উত্তর। এই জন্য আমি এখানে কী লিখেছি, ঘ নম্বর দিয়ে লিখবো পাথরকুচি। দেখো একটা পূর্ণ বাক্যও হয়ে গেল, আবার উত্তরটাও কমপ্লিট হলো। ক্লিয়ার? এভাবে তোমরা লিখে নেবে। 1.2-এর প্রশ্ন, সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি হলো, আমাদের যেহেতু উত্তর গ নম্বর হবে এই জন্য একদম পূর্ণ বাক্যে লিখে দিয়েছি, তারপরে গ নম্বরটা লিখে এই পুরোটা লিখে দেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা উত্তরগুলো করবে, তাহলে কিন্তু সবথেকে ভালো হবে। যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে আমরা প্রশ্নের বাইরে কোনো কিছু করতে পারবো না। 1.3-এর প্রশ্ন, যে বক্তব্যটি সঠিক নয় সেটি হলো, এরকম লিখে তারপরে যেহেতু আমাদের খ নম্বর অপশনটা উত্তর হয়ে যাবে, তাই আমরা অ্যারো দিয়ে একটু খ নম্বরটা লিখে পুরো বাক্যটা লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল তোমাদের 1 দাগের 3টি এমসিকিউর প্রশ্নের সঠিক উত্তর। এবার দেখে নাও 2 দাগ, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.1-এ বলছে মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। খেয়াল করো এখানে কিন্তু বলেছে একটি শব্দ হতে পারে উত্তর, একটি বাক্যে হতে পারে উত্তর, ঠিক আছে। তুমি 2টি বাক্য লিখলেও সমস্যা নেই, এক্ষেত্রে তোমার ডিপেন্ড করছে প্রশ্নটা কেমন আছে ঠিক তার উপর, ঠিক আছে। খেয়াল করো এখানে উত্তরটা যখন লিখবে, প্রথমে লিখবে উত্তরটা লিখবে বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং হেডিং করবে, তারপরে লিখবে 1 নম্বর দিয়ে বয়ঃসন্ধি দশা হলো মানুষের মুখ্য বৃদ্ধিকাল। এই সময়ে পেশি ও অস্থির বৃদ্ধি, জনন অঙ্গের বৃদ্ধি, গ্যামেট উৎপাদন শুরু হয়। আমি এখানে তোমার খেয়াল করো এখানে এই একটা গুরুত্ব আমি দিয়েছি, এখানে জনন অঙ্গের একটা গুরুত্ব, এখানে মোট 3খানা গুরুত্ব একটা লাইনে দিয়ে দিয়েছি যাতে কোনো রকম নাম্বার কাটার সুযোগ না থাকে, ঠিক আছে। তোমরা এভাবে লিখবে, তাহলে কিন্তু কোনো নাম্বার কাটার সুযোগ থাকবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। 2.2-এর প্রশ্ন, বি সদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ আমাদের এখানে 4টি শব্দ দেওয়া আছে, যেখানে 4টি শব্দ নয় 4টি এরকম বাক্য দেওয়া আছে যেখানে একটি মাত্র মানে ভুল আছে বা বীজ সদৃশ উল্টানো আছে, ঠিক আছে। খেয়াল করো এখানে 4টি শব্দ হলো মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ ফলের রং,
আর গিনিপিগের সাদা রঙের লোম, আর কি বলেছে গিনিপিগের মসৃণ লোম। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, খেয়াল করো, বিষ সদৃষ্টি হলো, এরকম হেডিং করবে বিষ সদৃষ্টি হলো, তারপর লিখবে মটরের সবুজ রঙের ফল। কেন বলো তো এটা? কেননা এই যে চারটি দেওয়া আছে, এই যে মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, মটরের গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম, এর মধ্যে একমাত্র মটরের যে সবুজ রঙের ফলটা আছে এইটা হলো প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে? বাকি সবগুলো হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একমাত্র মটরের সবুজ রঙের ফল হলো প্রকট বৈশিষ্ট্য, আর বাকি সবগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই জন্য এখানে এই মটরের সবুজ রঙের ফলটা হবে আলাদা, অর্থাৎ বিষ সদৃশ, ঠিক আছে? এইভাবে লিখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। 2.3 প্রশ্ন, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এক্ষেত্রে দেখে নাও, ব্যবহার ও অব্যবহারের সূত্র, এক্ষেত্রে ল্যামার্ক বলা আছে S2 দিয়ে, আর S2 কী বলা আছে? প্রাকৃতিক নির্বাচন। আমাদের এখানে ড্যাশ ছিল, ঠিক আছে? এই ড্যাশে কী বসবে সেটা আমাদের লিখতে হবে। আমরা সবাই জানি যে ব্যবহার এবং অব্যবহারের সূত্র ল্যামার্ক দিয়েছিলেন, এই জন্য এখানে ল্যামার্ক হয়েছে। আর প্রাকৃতিক নির্বাচনের পর যেহেতু ড্যাশ আছে এখানে, এই ড্যাশের জায়গায় কী হবে? ডারউইন, কেননা ডারউইনের একটা মতবাদ হলো প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে? ডারউইন হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এবার 3 দাগের প্রশ্ন, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এক্ষেত্রে 3.1 প্রশ্নটা হলো স্বপ্রয়োজকের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। যেহেতু এখানে সুবিধা এবং অসুবিধা লিখতে বলেছে, আমি যদি একটা ছক করতে পারি, টেবিল করতে পারি, তাহলে সবথেকে ভালো হয়, কেননা এরকম করলে স্যারের দৃষ্টি আকর্ষণ সবথেকে ভালো হবে। প্রথমে একটা ছক করে নেবে এবং ছকে লিখবে স্বপ্রয়োজকের সুবিধা এবং স্বপ্রয়োজকের অসুবিধা। যেহেতু একটি করে লিখতে বলেছে, তাহলে একটি লিখবে এই পরাগযোগে একই প্রজাতির ফুলে পরাগযোগের জন্য প্রজাতির বৈশিষ্ট্য রক্ষা পায় এবং প্রজাতির মধ্যে জনেত্রী বৈশিষ্ট্য প্রকাশ পায়। সবাই কিন্তু এখানে অন্য উত্তরও হতে পারে, কিন্তু আমি যে উত্তরগুলো লিখেছি একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির উত্তরগুলো লিখেছি। এগুলো লিখলে কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। অনেকে হয়তো লিখবে যে বাহকের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে উত্তরটা হবে, কিন্তু সেটা কিন্তু তেমনটা স্ট্যান্ডার্ড নয়, ঠিক আছে? আর স্বপ্রয়োজকের অসুবিধা কি লিখবে? নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না এবং অপত্য উদ্ভিদের অনাক্রম্যতা হ্রাস পায়। এটা লিখলে কিন্তু তুমি এই 3.1 প্রশ্নটার সম্পূর্ণ কমপ্লিট উত্তর পেয়ে যাবে, বা ভালো হবে উত্তরটা, ঠিক আছে? এবার আলোচনা করব 3.2 প্রশ্ন। খেয়াল করো কি বলছে, এক সংকর জননে F2 যৌনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা অনেকেই পারবে না, একটু ভালোভাবে দেখে নাও, একটু বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, ব্যাখ্যা করতে বলেছে, কিন্তু আমাদের উত্তরটা লিখতে বলেছে 2 থেকে 3টি বাক্যে, এর জন্য বেশি বড় করা যাবে না, আবার খুব ছোটও করা যাবে না। আমরা প্রথমে লিখব অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জননে F2 যৌনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 হয় না। মনে রাখবে, যখন অসম্পূর্ণ প্রকটতা আসবে তখন এক সংকর জনন পরীক্ষা করালে কিন্তু ফিনোটাইপিক অনুপাত 3:1 হবে না, ঠিক আছে? তারপরে লিখবে, যেহেতু উদাহরণ দিতে বলেছে, তারপরে লিখবে যেমন সন্ধ্যামালতী উদ্ভিদের এক সংকর জননে F2 যৌনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় কি হয়? 1:2:1 হয়। খেয়াল করেছো? দেখো, আমাদের সবসময় মনে রাখবে যে এক সংকর জনন পরীক্ষায় সাধারণত ফিনোটাইপিক অনুপাত 3:1 হয়, আমরা জানি এটা। কিন্তু যখন অসম্পূর্ণ প্রকটতা হয় তখন কিন্তু এই ফিনোটাইপিক অনুপাত 3:1 বদলে সন্ধ্যামালতীর ক্ষেত্রে 1:2:1 হয়, ঠিক আছে? তাহলে সবসময় 3:1 হলো না। তারপরে কি বলেছে, এবং জিনোটাইপিক অনুপাতও 1:2:1 হয়। তার মানে আমরা বুঝলাম যে সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত কিন্তু সেম হয়, ঠিক আছে? এই জন্য আমরা বলতে পারবো কি, সুতরাং এক সংকর জননে F2 যৌনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে। এভাবে লিখলে কিন্তু তুমি এই 3.2 প্রশ্নটা আছে তার ফুল নাম্বার পেয়ে যাবে। এর বাইরে কিন্তু লিখতে যাবে না, এর বাইরে করা যায়। অনেকে দেখবে এখানে চেকার বোর্ড দিতে পারে, কিন্তু যেহেতু এখানে 2 থেকে 3টি বাক্যে উত্তর লিখতে বলেছে, তাহলে আমাদের বড় করা যাবে না উত্তরটা। যদি 3 থেকে 4 নম্বরে আসতো তাহলে আমি চেকার বোর্ডটা দেখাতাম, ঠিক আছে? এখন আলোচনা করব 4 দাগের প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। কি বলেছে? 4.1 দাগের প্রশ্ন, ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যতমের উদ্বর্তন
কিভাবে ঘটে ব্যাখ্যা করো, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন দিয়েছে শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যা সমাধান করে, বক্তব্যটির যথার্থতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করে। অর্থাৎ একটা বড় প্রশ্ন দিয়েছে এবং এই প্রশ্নের মধ্যে মোট দুটো প্রশ্ন আছে, একটা হলো যোগ্যতমের উদ্বর্তন আর একটা হলো শিম্পাঞ্জিদের সমস্যা সমাধানে আচরণগত বৈশিষ্ট্য। এখন প্রথম পার্টের উত্তরটা দেখে নাও। প্রথমে হেডিং করে নেবে যোগ্যতমের উদ্বর্তন, তারপর লিখবে ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোটো ছোটো সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায় তারাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়, অন্যরা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। জীবন সংগ্রামের এই উত্তরণকে এখানে উত্তরণ, ঠিক আছে, এই উত্তরণকে এখানে ভুল বলছি আমি, জীবন সংগ্রামে এই উত্তরণকে যোগ্যতমের উদ্বর্তন বলা হয়। ঠিক আছে, এখানে বানানটা একটু প্রবলেম হয়েছিল, তোমার এটা কেটে নিও, যোগ্যতমের উদ্বর্তন বলা হয়। এটা কিন্তু বললেই তোমাদের যোগ্যতমের উদ্বর্তনের ব্যাখ্যাটা কমপ্লিট হয়ে যাবে। এবার দ্বিতীয় পার্টের উত্তর, অর্থাৎ সমস্যার সমাধানে শিম্পাঞ্জিদের বিভিন্ন আচরণগত বৈশিষ্ট্য, সেটা আমরা লিখব। প্রথমে হেডিং করে নেবে যা লেখা আছে, তারপর প্রথম পয়েন্টে লিখবে ওষুধের ব্যবহার। শিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হলে ঔষধি গাছের পাতা খায়, ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়। 2 নম্বর পয়েন্ট লিখবে হাতুড়ি বা নেহাই এর ব্যবহার। এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি বা নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায়। তারপর লিখবে 3 নম্বর পয়েন্টে লিখবে উই পোকা ধরে খাওয়া। এরা উই ঢিপির সন্ধান পেলে গাছের শাখা দিয়ে একটি লাঠির মতো দণ্ড তৈরি করে সুচালো প্রান্তটিকে উই এর ঢিপির মধ্যে ঢুকিয়ে দেয়। উই পোকাগুলি তখন লাঠি বেয়ে সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসে। শিম্পাঞ্জি তখন মহা আনন্দে তার ভোজ সারে। ঠিক আছে, এভাবে লিখলে কিন্তু হয়ে যায়, তোমার বইয়েও পেয়ে যাবে উত্তরগুলো। 4 নম্বর পয়েন্টে লিখবে ভাবনা চিন্তা করা। শিম্পাঞ্জিরা মানুষের মতো গালে হাত দিয়ে ভাবনা চিন্তা করে এবং মানুষের মতোই দুঃখ, কষ্ট, আনন্দ, খুশি প্রভৃতি অনুভূতি প্রকাশ করতে পারে। 5 নম্বর পয়েন্টে লিখবে মাতৃস্নেহ। এরা সবসময় শিশু শিম্পাঞ্জিকে আগলে রাখে ঠিক যেভাবে মা তার সন্তানকে আঁকড়ে রাখে। ঠিক আছে, এই 5টা পয়েন্ট না লিখে তুমি যদি প্রথম 3টি পয়েন্ট লিখো তাও হবে, কেননা এখানে আমার যেহেতু দুটো প্রশ্ন করেছে, একটা হলো যোগ্যতমের উদ্বর্তন একটা বড় প্রশ্ন, আর এখানে একটা হলো সমস্যা সমাধানে, তুমি যদি এই 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর পয়েন্ট লেখো তাও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই 5টা পয়েন্ট না লিখলেও চলবে, আর লিখলেও কোনো প্রবলেম নেই। এই ছিল তোমাদের জীবন বিজ্ঞানের 4টি প্রশ্নের সঠিক উত্তর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।